আরও একবার ভোটের আগে সক্রিয় কেন্দ্রীয় সংস্থার এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। রাসবিহারীর বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িটি, 3টি বাড়িতে আয়কর দপ্তরের হানা। কোথায় কোথায় হানা? না, মনোহরপুকুর রোডের বাড়িতে নির্বাচনী কার্যালয়, সেখানেও ইনকাম ট্যাক্স বা আয়কর দপ্তরের আধিকারিকরা, সেখানেও তারা হানা দিয়েছেন। তল্লাশি চালানো হয় তার বাড়িতে, মনোহরপুকুর রোডের তার বাড়িতে 3টি ঠিকানায় আইটি হানা, আর্থিক বেনিয়মের অভিযোগ। কিন্তু এই যে তার ঠিকানায় আইটি হানা বা ইনকাম ট্যাক্সের আধিকারিকরা, তাতে ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে নির্বাচনী দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। আসলে ভোটের ব্লুপ্রিন্ট চুরির চেষ্টা, তালা ভেঙে ঢুকে ভোটের ব্লুপ্রিন্ট চুরির চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে। দেখুন, যখন পার্টি অফিসে সেখানে যখন আয়কর আনা, তার বাইরে স্লোগানিং চলছে তৃণমূল কর্মী সমর্থকদের। এখান থেকে সরাসরি অমিত, আয়কর দপ্তরের আধিকারিকরা তারা আসবেন, তারা এসে তাদের যদি কোনো নথির প্রয়োজন হয় সেই নথি তারা সেখান থেকে নেবেন, যদি কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় জিজ্ঞাসাবাদ করবেন। এটা একটা পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে দিয়ে তারা কাজ করছেন। কিন্তু এক্ষেত্রে কেন অভিযোগ উঠছে যে তার নির্বাচনী কার্যালয়ে গিয়ে ব্লুপ্রিন্ট চুরির চেষ্টা করছেন আধিকারিকরা? কেন এই অভিযোগ উঠছে? দেখো অতনু, আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন যার সময়ের অপেক্ষা, সামনের সপ্তাহে প্রথম দফার ভোট আর 29 তারিখে কলকাতার ভোট, এবং তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আয়কর দপ্তরে যে সকালে একযোগে যে বিভিন্ন জায়গাতে অভিযান তারা চালিয়েছে, তার মধ্যে দেবাশিস কুমারের 2টি কার্যালয়ের কথা বলা হচ্ছে। একটি হচ্ছে তার বাড়ির কাছাকাছি, সেটি দেবাশিস কুমারের নিজস্ব নির্বাচনী প্রচারের কার্যালয় বা নির্বাচনী কার্যালয়। অন্যটি দেবাশিস কুমারের কাউন্সিলরের অফিস, তিনি 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে কাউন্সিলরের অফিস, সেখানেও আয়কর দপ্তর আধিকারিকরা ভোরবেলা পৌঁছে যান এবং সেই অফিসটি, অর্থাৎ 85 নম্বর ওয়ার্ডের যে অফিস, দেবাশিস কুমারের যে অফিসটি, সেটি ব্যবহার করছেন বালিগঞ্জের তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তার নির্বাচনী কার্যালয় হিসাবে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যেটা অভিযোগ করছেন সরাসরি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, যে বিজেপির নেতাকর্মীরা বা নেতারা, এমনকি রাসবিহারী কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন বিজেপির, তাদের প্ররোচনা বা তাদের পরিকল্পনা মাফিক কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে হানা দিয়ে তাদের যে প্রচারের যে ব্লুপ্রিন্ট, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বালিগঞ্জ এবং রাসবিহারী কেন্দ্রে তাদের নির্বাচনী প্রচারের যে রণকৌশল তারা তৈরি করেছেন বা নির্বাচনী প্রচারের যে সমস্ত নথি তারা তাদের অফিসে রেখেছেন, সেই সমস্ত ডকুমেন্টস চুরি করার উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে এই কেন্দ্রীয় এজেন্সি বা আয়কর দপ্তরের কর্তাদেরকে, এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফে। কারণ আজ সকালবেলা ভোর 5টা থেকে এই কার্যালয়ে সকাল 5:30টার সময় তালা ভেঙে কেন্দ্রীয় সংস্থা সিআরপিএফ এর ভয় দেখিয়ে তালা ভেঙে ডাকাতি অবস্থায় নিয়ে গেছিল। এই কার্যালয়ে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের কি আছে? এখানে আমাদের পার্টির সমস্ত দলিল রয়েছে, আমরা নির্বাচন কিভাবে চালাবো, লড়বো, তার ব্লুপ্রিন্ট রয়েছে। ওই ব্লুপ্রিন্টটা চুরি করার জন্য স্বপন দাশগুপ্তর নির্দেশে আজকে এই হামলা হয়েছে পার্টি অফিসের উপর। এখানে ইডি সিবিআই কেন হামলা করছে? কেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জবাব দিতে হবে। এটা আমাদের দলীয় কার্যালয়, যেখানে আমাদের এজেন্টের ফাইল আছে, আমাদের নির্বাচনী কার্যালয়ে কিছু কাগজপত্র আছে, আমাদের ফাইল তৈরি করতে হবে না? আমাদের যারা এজেন্ট হবে, কারা হবে, তারা হবে, তাদের তো এজেন্ট ফাইল আমরা রাখতে হবে আমাদের কাছে। আমাদেরকে মনোবল ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে অমিত শাহর নেতৃত্বে। এটা রাসবিহারীর নয়, এটা হচ্ছে আমাদের শোভনদার কার্যালয়। সেখানে আমাদের সব রকম ফাইল থেকে শুরু করে সব রকম জিনিসপত্র আমাদের এখানে রয়েছে, সবকিছু রয়েছে। তো তার মধ্যে না জানিয়ে তালা ভেঙে, লাথি মেরে, তালা ভেঙে, দরজা ভেঙে ঢুকে, এটা ভুলভাল, এটা খুব বাজে জিনিস হচ্ছে। ইলেকশন আসলেই এই জিনিস, এটা তো মানুষ মেনে নেবে না। মানুষ তো দেখছে, সব বুঝবে। মানুষকে ভয় দেখিয়ে চাপ দিয়ে ফল পাবে, এটা ঠিক না। দেবাশিস কুমার একজন বিধায়ক, তিনি এবার তৃণমূলের প্রার্থী। ভোটের ঠিক আগে আর কদিনই বা বাকি রয়েছে ভোটের, এই সময় প্রচার চরমে যাওয়ার কথা। সেই রকম একটা জায়গায় যদি তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা আসেন, তাহলে কিছুটা হলেও প্রচারে ভাঁটা পড়ার একটা চান্স থেকে যাচ্ছে। কেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা?
সুদীপ্ত আছে আমার সঙ্গে। সুদীপ্ত, এর আগে আমরা দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তার কাছে এসেছিলেন, জিজ্ঞাসাবাদ করেছেন, পরবর্তীতে তিনি কিছু নথিও দিয়েছেন দেবাশিস কুমার। এবার ইনকাম ট্যাক্সের আধিকারিকরা কেন, কিসের তদন্তে? দেখো, প্রায় 7 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বালিগঞ্জের যে মনোহর পুকুর রোড সেখানে কিন্তু দেবাশিস কুমারের বাড়িতে এখনো পর্যন্ত আইটির রেড চলছে। তুমি যে বিষয়টা বলছো যে কেন এই আজকে আইটি ডিপার্টমেন্ট থেকে কেন এই তল্লাশি চলছে, সে বিষয়টা হচ্ছে যে তুমি জানো যে বেআইনিভাবে জমি দখলকে কেন্দ্র করে ইডির তল্লাশি চলছিল এবং একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল এবং সেখান থেকে দেবাশিস কুমারের নাম উঠে আসে বলেই ইডি সূত্রে খবর। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে দেবাশিস কুমারকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং দুবার ডেকে পাঠানো হয়েছিল। সম্প্রতি 30শে মার্চ তিনি কিন্তু দেখাও করেছিলেন সিজিও কমপ্লেক্সে, দেখা করে নানান নথি তিনি জমা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তল্লাশির ক্ষেত্রে তিনি সমস্ত তিনি জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সাহায্য করবেন, সেই মতো তিনি পৌঁছেও যান। পরবর্তী ক্ষেত্রে যে নথি তিনি জমা দিয়েছিলেন সেই নথিতে যে হিসেব, যে অঙ্কটা দেওয়া হয়েছিল তার যে হিসেব সম্পত্তি, সেখান থেকে হিসেব সংক্রান্ত যা সম্পত্তি এবং সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে আজকে কিন্তু তল্লাশি করা হচ্ছে, কারণ যে হিসেব দেওয়া হয়েছিল তার বহির্ভূত সম্পত্তি পাওয়া যাচ্ছে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সেটা কতখানি সত্যি সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য এই তল্লাশি। যেটা দেখা যাচ্ছে যে একদিকে যেমন তার বাড়িতে তল্লাশি করা হচ্ছে এবং বাড়ি থেকে 10 মিটার দূরত্বে তার নির্বাচনী কার্যালয় রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি চলছে আইটির, এবং একই সঙ্গে দলীয় কার্যালয়েও কিন্তু তল্লাশি চলছে। আমরা যেটা দেখেছিলাম ঠিক 11টা নাগাদ ইনকাম ট্যাক্সের কর্তারা বা তদন্তকারীরা তারা আরো একটা জায়গায়, তারা কালীঘাটে, সেখানেও তারা রেড করছেন। নাম কুমার সাহা, কালীঘাটের গ্রিক চার্চ রোডে তার বাড়ি, সেখানে রেড করছেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। কেন, সেখানে কিসের সন্ধানে তারা রেড করছেন জানবো। অমিত আছে আমার সঙ্গে। অমিত, অতটা তোমাকে প্রথমেই জানাবো, একদিকে যেমন দেবাশিস কুমারের বাড়ি বা তার নির্বাচনী কার্যালয়ে যে অভিযান চালানো হয়েছে আয়কর দপ্তরের তরফে, তেমন একইভাবে কালীঘাট এলাকার অন্তর্গত গ্রিক চার্চ রোড কুমার শাহ, তৃণমূলের আরও একজন নেতা, তিনি দক্ষিণ কলকাতা শ্রমিক ইউনিয়নের নেতা কুমার শাহ, তার বাড়িতে কিছুক্ষণ আগেই তার বাড়ি থেকে আয়কর দপ্তর অফিসাররা বেরিয়ে যান। তবে এই মুহূর্তে তার যে অফিস রয়েছে সতীশ মুখার্জি রোডের যে অফিস, সেই অফিসে আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন। আয়কর দপ্তরের তরফে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কারণ কিন্তু দর্শানো হয়নি কেন কুমার শাহর বাড়িতে কিন্তু অভিযান চালানো হচ্ছে। তবে আজকে সকাল থেকে দেবাশিস কুমারের সাথে সাথে প্যারালালি এই কুমার শাহর বাড়িতে এবং অফিসে কিন্তু অভিযান চালানো হয় আয়কর দপ্তরের তরফে। তবে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো কারণ কিন্তু দর্শানো হয়নি আয়কর দপ্তরের তরফে, অফিসিয়ালি কোনো তথ্য দেওয়া হয়নি। তবে যে বিষয়টি বারবার উঠে এসছে অভিযোগ হিসেবে, যে একজন ব্যবসায়ী তার বাড়িতে কিছুদিন আগে অভিযান চালানো হয়েছিল ইডির তরফে এবং সেখান থেকে বেশ কিছু ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জবরদখল করা হয়েছিল জমি, এবং সেই জমির কাগজ অবৈধভাবে জমি দখল করার পরে তার কিছু নথি কলকাতা পুরসভা থেকে তৈরি করা হয় এবং পরবর্তীকালে সেখানে কিন্তু নির্মাণ কাজও হয়েছে বেআইনিভাবে, এই সমস্ত অভিযোগ ছিল এবং তার ভিত্তিতে কিন্তু ইসিআইআর করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল ইডি, এবং ইডির তরফে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা এবং যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছিল তার সূত্র ধরে দেবাশিস কুমার পরবর্তীতে একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এই যে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কুমার সাহা, যার বাড়িতে আইটি রেড চলছে, তার বাড়ির সামনে একবার ভিড়টা দেখুন। কি বলছেন এরা, শুনুন। নির্বাচনকে সামনে রেখেই এবারই তার দরকার হয়ে পড়লো। তার কারণ ওরা এসআইআর মাধ্যমে বিভিন্নভাবে এই সরকারকে হেনস্থা করার চক্রান্ত করছে। আর কুমার শাহ তো লড়াকু সৈনিক, 365 দিন মানুষের পাশে থেকে কাজ করেন, গরিব মানুষের তিনি মাসিয়া বলতে পারেন। তার বাড়িতে ইডি আয়কর দপ্তর রেড করবে না, এটা হতে পারে না, আপনারাও জানেন। তাই তার বাড়িতেই রেড করবে, তাকে যেরকম করেও দমাতে হবে। ওদের কাছে এজেন্সি আছে আর এনার কাছে মানুষ আছে। এছাড়া কলকাতা এবং সল্টলেকের 6টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত চলছে, সেখানে তারা বেশ কিছু নথির সন্ধানে রয়েছেন, জিজ্ঞাসাবাদ করতে পারেন কোন কোন বাড়ি বা কোন কোন জায়গায় এই তদন্তকারীরা রয়েছেন, কিসের তদন্ত করছেন তারা, কোন নথির সন্ধানে রয়েছেন। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ,
দেখো, বেশ কয়েকদিন আগে নির্মীয়মান একটি সংস্থা, যে বেসরকারি সংস্থা, তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান করেছে, নতুন করে ইসিআর করা হয়েছিল। সেই কোম্পানির ডিরেক্টর সহ একাধিক ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সূত্র ধরেই বেশ কিছু তথ্য উঠে আসে। এর পরবর্তীতেই দেখা যায় সেই সমস্ত ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদে এবং সেই ব্যবসার মাধ্যমে কিন্তু একাধিকভাবে সেই ছোট ব্যবসায় টাকা কাটানো হয়েছিল। সেই সন্ধান ধরেই সকাল থেকে ইডির পক্ষ থেকে এখনো 6 জায়গায় তল্লাশি করা হচ্ছে। 4 নম্বর লিন্টল স্ট্রিটে যে ধানধনিয়া গ্রুপের যে ব্যবসায়ী, যে কোম্পানি, তার যেমন বাড়িতে এবং তার প্রস্তুতকারক সংস্থা কোম্পানি ছিল, সেই সমস্ত ব্যবসায়ীর মাধ্যমে কিন্তু একাধিক কালো টাকা সাদা করার প্রক্রিয়া করা হয়েছে। এদের মূলত কাজ কি? এদের বিরুদ্ধে কি অভিযোগ? কেন বাড়ি এবং তাদের অফিসে 4 নম্বর মিডলটন স্ট্রিটে তাদের বাড়িতে হানা দেওয়া হয়েছে? এরা কি কাজ করে? এদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? কোন নথি চাইছেন এখানে তদন্তকারীরা? অনুপ, বেশ কয়েকদিন নির্মীয়মান যে সংস্থা, তার বিরুদ্ধে যখন তল্লাশি অভিযান করেছিল ইসিআর করে ইডি, সেক্ষেত্রে তল্লাশি করার পরবর্তীতে ডিরেক্টর এবং অন্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে একাধিক নথি মিলেছিল এবং এই কোম্পানির মাধ্যমে কিন্তু এই ধানধনিয়া গ্রুপ কোম্পানিতে একাধিকভাবে কিন্তু কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া, অন্যদিকে টাকা কাটানো হয়েছিল। এই সমস্ত তথ্য পাওয়ার পরে ইডির পক্ষ থেকে আজকে তাদের যে মূলত এই অফিস, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ইডির টিম সেখানে পৌঁছয় এবং সেখানে KL ধানধনিয়া নামে যে শিল্পপতি, তার বাড়িতে যখন পৌঁছয়, তিনি মারা গেলেও বর্তমানে এল ধানধনিয়া, যিনি তার ছেলে পিকে ধানধনিয়া, তিনি কিন্তু গোটা ব্যবসা রয়েছে কলকাতা সহ ঝাড়খণ্ড, প্রত্যেক জায়গায় কিন্তু প্রচুর করে কোম্পানি রয়েছে এবং চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম রয়েছে তাদের। এই সংস্থার মাধ্যমেই কিন্তু একাধিক যে কালো টাকা সাদা করা হয়েছিল, এই কারণেই কিন্তু ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান শুরু করা হয়। তার মধ্যে ধানধনিয়ার যে কোম্পানি, সেই কোম্পানির মধ্যে কিন্তু বিপুল পরিমাণ টাকার লেনদেনের তথ্য পেয়েছিল। বর্তমানে তার ছেলে KL ধানধনিয়া, তিনি কিন্তু ঝাড়খণ্ডে বর্তমানে একাধিক প্রস্তুতকারী সংস্থা রয়েছে এবং এসি 17 নম্বর বাড়ি, পাশাপাশি CK 111 BC পালের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ব্যবসায়িকভাবে এই সমস্ত নিম্নমান সংস্থার মাধ্যমে একাধিক কালো টাকা যে সাদা করা হয়েছিল, তাদের ব্যবসার টাকা কিন্তু এই ব্যবসার মাধ্যমে। ধন্যবাদ। 294টি আসনের মধ্যে এ রাজ্যে 120টি আসন পেলেই ক্ষমতায় থাকবে বিজেপি, অন্তত অনেকে সেরকম মনে করছেন। যদি তাদের প্রশ্ন করা হয় তারা এরকম ভাবছেন কেন, তাহলে অনেকেই বলছেন হর্স ট্রেডিং এর কথা, ঘোড়া কেনা বেচা, অর্থাৎ বিধায়ক কিনে নেওয়ার কথা। যে উদাহরণ হাতের কাছেই রয়েছে মহারাষ্ট্রে, রয়েছে গায়ের জোরে ক্ষমতা দখল বিহারে। বাংলায় কি সেরকম হবে? নেটওয়ার্ক 18-এর রিটারিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন বাংলায় বিধায়ক কেনা যায় না। রাজনীতির অনিন্দে এমন একটা কথা শোনা যাচ্ছে, বিজেপি নাকি মনে করছে 115টা 120টা আসন পেলেই তারা সরকার গড়ে ফেলতে পারবে। কেন কিনবে? কেনাকাটা করবে। যেরকম করে মহারাষ্ট্রের সরকার ভেঙেছে, বিহারের সরকার ভেঙেছে, উড়িষ্যা কোনো এক সময় আরও 2-3টে সরকার ভেঙেছিল। কেনা বেচার রাজনীতি ওটা বেঙ্গলে হয় না। আর বাংলার লোকেরা গদ্দার নামে পরিচিত হতে চায় না। যে একবার গদ্দার হয়ে যায় না, সে আর জীবনে মানুষের কাছে ভালোবাসা পায় না, সম্মান পায় না। এটা বাংলায় সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে ঝড় তুলছেন উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন জেলা, পশ্চিম থেকে পূর্ব, জেলা ধরে ধরে বিধানসভা আসনে যে জায়গাগুলোয় জরুরি সেই জায়গাগুলোয় গিয়ে নেতা কর্মীদের বার্তা দিচ্ছেন, প্রচারে ঝড় তুলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী ভবানীপুরে দেখা যাচ্ছে ওদিকে শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে জনসংযোগ করছেন, প্রচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রচার কবে করবেন, কি তার সূচি জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, জানতে পারা যাচ্ছে একদম নির্বাচনী প্রচারের শেষ সংখ্যায় তিনি তার নিজের যে কেন্দ্র ভবানীপুর, সেখানে তিনি প্রচার করবেন। ইতিমধ্যেই ভবানীপুরের তিনি ঘরের মেয়ে এই বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভবানীপুরের নির্বাচনের জন্য তাদের যে রাজনৈতিক লড়াই তা শুরু করা হয়েছে এবং বিশেষ কতগুলো নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই গোটা কর্মসূচি সম্পর্কে অবহিত থাকছেন, তারাই যাবতীয় বিষয় সামলাচ্ছেন। যেহেতু রাজ্যের বাকি জায়গাতে তাকে সভা করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে, বাকি কর্মীদের জন্য করতে হচ্ছে, ফলে এখনো পর্যন্ত সরাসরি ভবানীপুর তার নিজের বিধানসভা কেন্দ্রের জন্য তিনি কর্মসূচি এখনো পর্যন্ত করেনি। এর আগে আমরা দেখেছিলাম একটি সাংগঠনিক বৈঠক তিনি করেছিলেন দলের সর্বস্তরের নেতাদের নিয়ে। সূত্রের খবর 24 তারিখ কলকাতাতে একটি বড় মিছিল রয়েছে, সেই মিছিলের পর তিনি চেতলা অঞ্চলে একটি সভা করতে পারেন। এছাড়া হচ্ছে 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ সেই চিহ্নিত 82, 74 নম্বর, 70, 71, 72 নম্বর এই সমস্ত যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে তিনি জনসংযোগ সাজেন। কিন্তু ভবানীপুরের যে 8টি ওয়ার্ড রয়েছে, সেই 8টি ওয়ার্ডের জন্য আলাদা করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং লাগাতার যে সাংগঠনিক বৈঠক করে প্রায় প্রত্যেক দিনের বিভিন্ন প্রচার সংক্রান্ত রিভিউ তৃণমূল কংগ্রেসের সেই দায়িত্বপূর্ণ নেতারা তারা গ্রহণ করছে।
কিন্তু যেহেতু ঘরের মেয়ে, তিনি সেখানকার প্রার্থী, ফলে তিনিও শেষ মুহূর্তে একবার জনসংযোগ সেরে নিতে চান। সেটি 24 থেকে 27-এর মধ্যে বেশ কয়েকদিন তিনি করবেন বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক। এটাই এখনো তৃণমূল সূত্রে পাওয়া খবর। ধন্যবাদ আমির। এদিকে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করছেন, ভবানীপুরে তো জিতবেনই, পাশাপাশি শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ 294 আসনের মধ্যে 177টি পাবে বিজেপি। আমি কোচবিহার থেকে কার্ড দিয়ে করছি, আমি বলে গেলাম দুটো কথা রেকর্ড করে রাখুন। 16তে 3, 21-এ 77, এবারে 177 প্লাস। কিছু করতে পারবে না, জনগণ ঠিক করে নিয়েছে পরিবর্তন হবে হবে হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো হারাবো হারাবো। হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেপ্তার, কমিশনের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন, তার বিরুদ্ধে কি অভিযোগ, তার পরিবারই বা পাল্টা কি অভিযোগ করছে জানবো। আমার সঙ্গে রঞ্জিত রয়েছেন ফোনে। রঞ্জিত, এবং একেবারে পরিবারের পক্ষ থেকে এখনো স্পষ্ট নয় কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যেটা অভিযোগ তোলা হচ্ছে, পরিবারের পক্ষ থেকে সাত সকালে তার বাড়িতে পুলিশ যায় এবং তার ঘরে ঢুকে গিয়ে সার্চ করা শুরু করে। কিন্তু সেই সময় কাউন্সিলর বাড়িতে ছিলেন না, কিন্তু বাড়িতে আসার পরেই তাকে কাছে তো জোর করে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে কল্যাণী থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত পরিবার জানতে পারছে না যে কমিশনের তরফ থেকে কি অভিযোগ করা হয়েছে। তবে কমিশনের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট, তবে কি কারণে অভিযোগ করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করতে পারছে না এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে। তবে কাউন্সিলর যে দাবি করছে বিনা নোটিশে তার ঘরে কি সার্চ করা হয় এবং তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, এই নিয়ে সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সকালবেলা এসছেন 2 ভ্যান পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশই আমি দেখেছি, ঢুকলো, কোনো কথা নেই, কোনো নোটিশ নেই, কোনো কিছু ছাড়া সার্চ করছে পুরো বাড়ি। ঠাকুর ঘরে ঢুকেছে, খাটের তলা দেখছে, ধাক্কা মারছে। যতবার বলছি আপনারা কেন এসছেন, আমি ওয়াইফ, আমি জানার অধিকার আছে, একবারও তারা উত্তর দিচ্ছে না, শুধু বলছে রাজীব দালাল কোথায়, আমাদের দরকার আছে। যখন ও এসছে ঢুকতে দেয়নি, ওকে নিয়ে চলে এসছে। বাইরে থেকে গুন্ডা ঢুকিয়ে অত্যাচার, বাড়িতে গাড়িতে মাদক রেখে গ্রেপ্তারের নির্দেশ, ঠিক এইভাবেই বিজেপি আর কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সবার বিরুদ্ধে অত্যাচার করবে, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবে, আমাদের সবাইকে বাদ দিয়ে বাইরে থেকে ড্রাগ নিয়ে আসছে, আর্মস নিয়ে আসছে। কার গাড়িতে কখন ড্রাগের প্যাকেট ঢুকিয়ে দেবে, টেক কেয়ার বাড়ি থেকে বেরোনোর আগে এবং বাড়িতে পৌঁছানোর সময়, এবং কখন কাকে গ্রেপ্তার করবে, সব ইনস্ট্রাকশন দিয়েছে।